আসসালামু আলাইকুম। রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে একটা স্মার্টফোন নিয়ে বেশ হাইপ হচ্ছে। ফোনটার মডেল হচ্ছে Honor X9D। এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে ৳৪৬,০০০ র আশেপাশে পাওয়া যাচ্ছে এবং Honor এই ফোনটাকে মার্কেটিং করতেছে ডিউরেবিলিটি কিং বা একটা শক্তপোক্ত ডিভাইস হিসাবে। এছাড়াও ৳৪৬,০০০ বাজেটে এই ফোনটা কিন্তু বেশ ভালো কয়েকটি স্পেসিফিকেশন অফার করতেছে। পাশাপাশি এই ফোনটার কিন্তু বেশ কয়েকটা দুর্বল দিকও রয়েছে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে এই ফোনটার কয়েকটা ভালো দিক শেয়ার করব, পাশাপাশি কয়েকটা খারাপ দিক শেয়ার করব, যেটা নিয়ে আসলে অন্যান্য কনটেন্ট ক্রিয়েটররা খুব বেশি কথা বলেনি। সো আপনি যদি রিসেন্টলি Honor X9D ফোনটা কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটা নিঃসন্দেহে আপনাদের জন্য ইউজফুল হতে যাচ্ছে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে এই ফোনটার বেশ কয়েকটা ভালো দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। এর প্রথম যে ভালো দিকটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটাতে ৮৩০০ mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা আসলে নর্মাল ইউজারের জন্য অনায়াসে ৩ দিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে দিবে। সেই সাথে এই ফোনটাই কিন্তু আপনি ৬৬ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন এবং বক্সের মধ্যে কিন্তু চার্জার পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোনটা একদিক থেকে যেমনি খুবই পাওয়ারফুল, অর্থাৎ এটা এক কথায় একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে, পাশাপাশি কিন্তু আপনি বেশ ভালো ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন। আপনারা যারা ব্যাটারি লাইফ নিয়ে খুব বেশি সচেতন, তাদের জন্য কিন্তু এই ফোনটা ভালো হতে পারে, বা যারা ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে, কারণ এটাতে আপনি ইজিলি নর্মাল ইউজ করলে ৩-৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটার আরেকটা যে দিক আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। এই ফোনটায় 6.79 ইঞ্চির একটা বড়সড় ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন ফুল এইচডি প্লাস এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এই ডিসপ্লেটা থেকে কিন্তু আপনি বেশ ভালো মজা পাবেন মিডিয়া কনজিউম করে বা ইউজ করে। সেই সাথে এই ফোনটায় কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট আছে, যে কারণে আপনি কিন্তু বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়া এই ফোনটায় কিন্তু ৬,০০০ নিটস পর্যন্ত আপনি পিক ব্রাইটনেস পাবেন, যেটা আসলে দারুণ একটা ব্যাপার। আপনি যতই লাইটে যান না কেন বা ডে লাইট ইউজ করেন না কেন, অনায়াসে ফোনটা কিন্তু আপনি বাইরে ইউজ করতে পারবেন। এছাড়া এই ফোনটার ডিসপ্লে কিন্তু এই ফোনটার সৌন্দর্যকে 50% বাড়িয়ে দিয়েছে, কারণ এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু একদম ন্যারো বেজেল ডিসপ্লে, কিছুটা আসলে ফ্ল্যাগশিপ লেভেলের, অর্থাৎ এর ডিসপ্লে থেকে কিন্তু আপনি ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লেটা সামনের দিক থেকে দেখতে খুবই সুন্দর লাগে, কারণ চারিদিকে একদম সিমেট্রিক্যাল, সেই সাথে ন্যারো বেজেল থাকার কারণে আপনার কাছে মনে হবে যে আপনি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আপনার হাতে ধরে আছেন। সো এই ফোনটা যতগুলো ভালো দিক আছে, এর মধ্যে ডিসপ্লেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এক কথায় যারা আসলে মিডিয়া কনজিউম করতে পছন্দ করেন বা ডিসপ্লে নিয়ে আসলে চিন্তিত, তাদের জন্য এক কথায় সোনায় সোহাগা হবে এই ফোনটার ডিসপ্লে। এরপর এই ফোনটার আরেকটা যে ভালো দিক সেটা হচ্ছে ক্যামেরা। এই ফোনটায় ১০৮ মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর ইউজ করা হয়েছে, সেই সাথে 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছেন। আপনারা সবাই জানেন অনারের ডিভাইসগুলো কিন্তু ক্যামেরার দিক থেকে বেশ ভালো পারফরমেন্স করে, কারণ অনারে কিন্তু হুয়াওয়ের টেকনোলজি ইউজ করা হয়। অনারের প্রত্যেকটা ডিভাইস থেকে কিন্তু আপনি বেশ ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটা থেকেও কিন্তু আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ছবি পাবেন, অর্থাৎ আপনারা যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা কিন্তু বেশ কালারফুল এবং শার্প একটা ছবি তুলতে পারবেন এই ফোনটা থেকে। সেই সাথে ডে লাইট এবং নাইট মোডে উভয় জায়গায় কিন্তু এই ফোনটার ক্যামেরা বেশ ভালো পারফরমেন্স করে, অর্থাৎ এই ফোনটা থেকে আপনি বেশ ভালো ডাইনামিক রেঞ্জ পাবেন। রাতের বেলায় ছবি তুলতে গেলে বেশ শার্প ছবিগুলো পেয়ে যাবেন, খুব বেশি নয়েজ আসবে না ছবিতে, অর্থাৎ বেশ শার্প কোয়ালিটির ছবি তুলতে পারবেন এই ফোনটার ক্যামেরা দিয়ে। এবং সামনের দিকে এই ফোনটাই 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন। এছাড়া এই ফোনটার পেছনে ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps এ ভিডিও করার সুবিধা পাচ্ছেন এবং সামনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ক্যামেরার দিক থেকেও কিন্তু এই ফোনটা বেশ ভালো, অর্থাৎ আপনারা যারা স্পেশালি ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা কিন্তু বেশ ভালো আউটপুট পাবেন এই ফোনটার ক্যামেরা থেকে। এই ফোনটা স্পিকার হিসেবে আপনি স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, অর্থাৎ এই ফোন থেকে কিন্তু আপনি বেশ ভালো কোয়ালিটির অডিও এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যারা মিউজিক লাভার আছেন তারা কিন্তু বেশ ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন এই ফোনটার স্টেরিও স্পিকার থেকে। এই ফোনটার মেইন ভালো দিকটা হচ্ছে এই ফোনটার ডিউরেবিলিটি, অর্থাৎ এই ফোনটা IP68, 69 পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্স সাপোর্ট করে। সেই সাথে এটি কিন্তু ডিউরেবিলিটির দিক থেকেও খুবই ভালো, অর্থাৎ 2.5 মিটার থেকে আপনি যদি ফোনটাকে ফেলে দেন তাহলেও এই ফোনটা কিছু হবে না। এবং অনার ক্লেম করতেছে এই ফোনটা আপনি বনে বাদারে মাঠে ঘাটে কাদার মধ্যে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনি যে কোনোভাবে ইউজ করতে পারেন, এই ফোনটায় কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। যদিও এই ফোনটা বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বিল্ড, অর্থাৎ এই ফোনটার বডিটাও কিন্তু প্লাস্টিক, ফ্রেমটাও প্লাস্টিক, পেছন দিকে প্লাস্টিক ইউজ করা হয়েছে, তারপরে অনর ক্লেম করতেছে এই ফোনটা কিন্তু ডিউরেবিলিটির দিক থেকে অনেক ভালো। এবং অন্যান্য ইউটিউবারদের আমি রিভিউতে দেখছি তারা আসলে বিভিন্নভাবে ফোনটাকে টেস্ট করে দেখেছে এবং সব দিক থেকে কিন্তু এই ফোনটা সার্ভাইভ করেছে। সো আপনারা যারা আসলে ডিউরেবিলিটি নিয়ে টেনশন করেন তাদের জন্য এই ফোনটা কিন্তু বেশ ভালো একটা অপশন হতে পারে, কারণ এই ফোনটা পড়ে গেলে বা নর্মালি আপনার হাত থেকে পড়ে গেলে বা পানির মধ্যে পড়ে গেলে কোনো কিছুই হবে না, আপনি জাস্ট তুলে অটোমেটিক্যালি ধুয়ে ইউজ করবেন। সো এই বাজেটের মধ্যে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস হিসেবে এই ফোনটার ব্যাটারি থেকে শুরু করে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, সে সাথে ক্যামেরা এবং
ডিসপ্লে কোয়ালিটি প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো। পাশাপাশি ফোনটায় কিন্তু বেশ কয়েকটা জিনিসের কমতি আছে যেটা আসলে কোম্পানি যদি দিত খুবই ভালো হতো। সো প্রথমে যে ব্যাপারটা আমার কাছে পার্সোনালি খারাপ লাগছে সেটা হচ্ছে এই ফোনটার প্রাইস, অর্থাৎ এই ফোনটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে 46,000 টাকায় পাওয়া যাচ্ছে এবং 46,000 টাকার বাজেটটা কিন্তু বেশ বড় সড়ো বাজেট। আপনি নর্মালি অর্ধ লক্ষ টাকা দিয়ে কিন্তু একটা ডিভাইস কিনতেছেন এবং এই ডিভাইসটার প্রাইস অনুযায়ী কিন্তু স্পেসিফিকেশন অবশ্যই আপনি ভালো চাইবেন। কিন্তু এই ফোনটার যে স্পেসিফিকেশনগুলো অফার করা হয়েছে সেই অনুযায়ী ফোনটার প্রাইস 35 থেকে 36,000 টাকা যদি অফিসিয়ালি হতো তাহলে কিন্তু খুবই ভালো একটা ডিল হতো। যদিও 46,000 টাকা আসলে 10,000 টাকা বেশি, তবে 35,000 টাকার আশেপাশে যদি এই ফোনটার প্রাইস হতো তাহলে কিন্তু এটা সোনায় সোহাগা হয়ে যেত। এই ফোনটার আরেকটা যে বিষয় আমার কাছে কমতি মনে হয়েছে সেটা হচ্ছে এর প্রসেসর। এই ফোনটায় স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট ইউজ করা হয়েছে যেটা 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। আমার কাছে মনে হয় স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেটটা একটা আসলে লোয়ার মিড রেঞ্জ টাইপের চিপসেট। এই বাজেটের মধ্যে কোম্পানি চাইলে কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেটটা দিতে পারতো এবং যেটা খুবই ভালো একটা ডিল হতো। এবং 46,000 টাকার আশেপাশে বাজেটে কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 4 এই চিপসেটটা কিন্তু বেশ মানানসই একটা চিপসেট। সো এই ফোনটার চিপসেটটাও কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। তবে আপনারা যারা নর্মাল ইউজার আছেন বা ডে টু ডে লাইফে একটা স্মার্টফোন ইউজ করেন তাদের জন্য এই চিপসেটটা এনাফ। আপনি সারাদিন ইউজ করবেন, কোনো ধরনের হ্যাং ল্যাগিং বা যারা ছোটোখাটো গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এই ফোনটা আরেকটা যে ব্যাপার আমার কাছে কমতি মনে হয়েছে সেটা হচ্ছে টেলিফটো লেন্স। আপনি 46,000 টাকা বাজেটে একটা স্মার্টফোন কিনতেছেন যেখানে আসলে টেলিফটো লেন্স নাই, এই ব্যাপারটা কিন্তু বেশ খারাপ একটা ব্যাপার। কোম্পানি চাইলে কিন্তু এখানে একটা টেলিফটো লেন্স দিয়ে দিতে পারতো, অর্থাৎ 3টা ক্যামেরা পেছনে দিয়ে দিতে পারতো, তাহলে কিন্তু বেশ ভালো হতো। আসলে আলট্রা ওয়াইড লেন্স আসলে খুব বেশি মানুষ ইউজ করে না যতটা আসলে বর্তমানে মানুষ টেলিফটো লেন্স দিয়ে ছবি তুলতে পছন্দ করে। সো আলট্রা ওয়াইডের পরিবর্তেও যদি টেলিফটো লেন্সটা দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু বেশ ভালো একটা ব্যাপার হতো। এটা আসলে আমার কাছে পার্সোনালি মনে হয়, কারণ আলট্রা ওয়াইডের থেকে মানুষ টেলিফটো লেন্সটা বেশি ইউজ করে। এছাড়া ফোনটার পেছনে ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটাও আমার কাছে কমতি মনে হচ্ছে। আপনি 46,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন, সেখানে আপনি আশা করতেই পারেন 4K 60 FPS ক্যামেরার ভিডিও, অর্থাৎ যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তারা কিন্তু এটা আশা করতেই পারে। সো তারা কিন্তু চাইলে 4K 60 FPS এ ভিডিও করার সুবিধা দিতে পারতো। সেই সাথে ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু 4K রাখা উচিত ছিল, অন্তত 1080p-তে 60 FPS আসলে ভিডিও করার সুবিধা রাখলে খুবই ভালো হতো। সো সব দিক থেকে বিবেচনা করলে এই ফোনটা যদি 35-36,000 টাকার আশেপাশে অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে রিলিজ করা হতো তাহলে নিঃসন্দেহে একটা বেটার ডিল হতো। তারপরে আপনারা যারা এই বাজেটের মধ্যে একটা অফিসিয়াল ডিভাইস কিনতে চাচ্ছেন, অর্থাৎ 46,000 টাকার আশেপাশে একটা অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন যেটার ক্যামেরা কোয়ালিটি ভালো হবে, সেই সাথে ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে, ফোনটা খুব ডিউরেবল হবে, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকবে, তাহলে অনার X9D ফোনটা কিন্তু আপনার জন্য বেশ ভালো একটা ডিল হতে পারে। সো এই ছিল আজকের মতো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।